সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে। আপনাদের সাথে আছি আমি জেউজুবায়ের। দর্শক, বিগত বেশ কয়েকটি পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম মানব পাচারের ভয়াবহ চিত্র। সেই সাথে সন্ধান দিয়েছিলাম একটি চক্রের, যারা মানব পাচারের মতো স্পর্শকাতর মামলাকে ব্যবহার করে যাকে তাকে সেই মামলার আসামি বানিয়ে মামলা বাণিজ্য করে যাচ্ছে হরদম। এতে করে ইচ্ছে মতো ব্যবহার করছে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু সদস্যকে। দেশের বাইরে বসে ফোনে ফোনে এসবের কলকাঠি নাড়ছে মূল হোতা। মামলায় ফাঁসানো ব্যক্তিদের ব্যাপারে পুলিশ সিআইডি গ্রেফতারের যাচাই বাছাইয়ের সময় নিলেও র্যাবের জন্য সে সময়ই নেই। আসামি হলেই গ্রেফতার। যার প্ররোচনা কিংবা তদবিরে এসব হচ্ছে, সে দম্ভ ভরে আবার বলে যাচ্ছে আমি সব পারি। দুঃখজনক হলো সত্য, এমন ঘটনা ঘটেছে ক্রাইম অ্যান্ড ফলো আপের সাক্ষাৎকার দেয়া এক ভুক্তভোগীর সাথে। এমনই অসঙ্গতির কথা আজ তুলে ধরবো আপনাদের সামনে। হ্যালো হ্যালো মা, হ্যালো, তুমি তাড়াতাড়ি টেহা দিয়ে দাও। ফুল ধরবে না কেন? বাংলাদেশের প্রশাসনের সবকটা লোকই আমার। শাহবাগে ফুল অফিসার ঢুকাই দিয়েছে, যে অফিসার ফুল দিলাম, যেদিন এসপি তুইছি বাংলাদেশ চালায়, ফুল তো ঢুকাই দিয়েছে জায়গা মতো। সে কখনো ইকবাল হাসান, কখনো নুরুল হক নামে ইতালি থেকে আমাকে ফোন করে। আমার নাম সুমন বলা দরকার নাই, আমার নাম সুমন না, আমার নাম নুরুল হক। এক পর্যায়ে উনি বললো যে ঠিক আছে, আপনার টাকাটা রেডি রাখেন, যেখানে আমি আলম বলবো সেখানে তুমি টাকাটা দিয়ে দেবো, এবং এই টাকা দিতে যদি করো তাহলে প্রত্যেক 15 দিন পর পর তুমি মামলার কপি পাবে, এবং সারা 64 জেলায় তোমার মামলা হবে মানব পাচার মামলা। শহীদুল্লাহ বেশি বলছে না, পাইন মারা ঠিক কথা মামলা। ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম না, হয়রানি হইব, টাকা দিয়ে দিব, মামলা শেষ। ফোন করে লইছে, গাড়িও তো পাঠাই দিছি আমি। ভিডিওটা তো আমার কাছে আইছে ফার্স্ট। বিভিন্ন জায়গায় আমি মামলা করাই, অনেক কিছু হইতে পারে, আমি অনেক কিছু করি। এবার বুঝতে পারছি, সে যদি ইটালিতে বসেই কাজ করে, তার বিরুদ্ধে ইন্টারপোল চ্যানেলে এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে দুই দিকেই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায়। আপনি আমার নামে 500 অভিযোগ দেয়া, ইমিগ্রেশনে দেয়া জমা হইব, আমার পাসপোর্ট দেয়া জমা হইব। যে কাজ করে, যে প্যান্ট ছিঁড়ায়, সেই সুতা বাঁকিয়ে রাখে। ঢাকা এয়ারপোর্টে আমার পাসপোর্ট পড়বে না, আপনি চিন্তা করেন। বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় কথা বলার সক্ষমতা আমার আছে। তুই আমার সম্বন্ধে জানোস কিছু? আমারে দা একজনের দা মামলা করাইছে। আমার দিদির ভাত কুত্তরে খাওয়াইতেছি। আর এইটা 3 মাস ধরে আমার ছেলে আমি দেখি না। 64টা জেলাতে আমরা মামলা দিই। আমরা বলছি সরাসরি যে না, আমরা নিরীহ অসহায় মানুষের যারা দেশ চিনি না, তাদের নামে আমরা কখনো মামলা দিতে পারবো না। বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে বা বাংলাদেশের ভূখণ্ডের বাহিরে এমন কোনো কার্য বা কার্যবিরতি, কোনো অ্যাক্ট বা অমিশন যদি করেন যা প্রচলিত আইনের শাস্তিযোগ্য অপরাধ, সেই ক্ষেত্রে তাকে বাংলাদেশের আদালতে তার বিচার করা সম্ভব, প্রসিডিং স্টার্ট করাও সম্ভব। সুমনের টাকা না দেওয়ার কারণেও আমাকে ফোনে বলছে যে মামলায় তোর জীবন শেষ করে দেবো। এই যে প্রবণতা, মানে আমি যাকে ইচ্ছা তাকে আমি আসামি করে নিলাম, যার কাছে ইচ্ছা আমি টাকা চাইলাম, টাকা না দিলে মামলার আসামি করে ফেললাম, আমি মনে করি একটা ভয়ঙ্কর রকমের প্রবণতা। কেউ যদি নিরপরাধ কোনো ব্যক্তি যদি কোনো হয়রানির শিকার হন, আপনারা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে বিষয়গুলো উপস্থাপন করতে পারেন। যারা মিথ্যা মামলা দায়ের করে বা হয়রানিমূলক মামলা দায়ের করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। মিথ্যা মামলা যেন হয়রানি না করা হয়, এই জন্য কিন্তু পুলিশের অনেক আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। শহীদ ভাই আইজিপি থাকতে করছেন। শহীদ ভাই, আপনি শহীদ কিন্তু আব্বা ছাড়া কথা বলতে না, আমার আব্বার আপন খালাতো ভাই। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটি নির্দেশ রয়েছে যে এই মামলাগুলোতে আসামি গ্রেফতারের ক্ষেত্রে অবশ্যই চুলচেরা বিশ্লেষণ করা, মানব পাচারের ভিকটিমকে সহায়তা দেওয়া বা মানব পাচার যারা করছে তাদেরকে দেশে এবং বিদেশে তাড়া করা, এই জিনিসটা কিন্তু যথেষ্ট ঘাটতি আছে। নিরীহ লোককে যেন গ্রেফতার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। স্বরাষ্ট্র থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। দর্শক, আপনাদের ইতিপূর্বে আমরা দেখিয়েছিলাম পূর্বশত্রুতা আর জমি নিয়ে বিরোধের জের ধরে ইতালি বসে একই ব্যক্তি বিভিন্ন নাম পরিচয়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে মানব পাচার আইনে করা বেশ কয়েকটি মামলার বাদীদের যেমন নিয়ন্ত্রণ করেন, তেমনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও নিয়ন্ত্রণ করার কথা অবলীলায় বলেছেন। তিনি চাইলেই নাকি দেশের যে কোনো জেলায় যাকে তাকে মামলার আসামি করতে পারেন। আসলে কি তাই? চলুন দেখা যাক। মানব পাচার রোধে কঠোর আইন করেছে সরকার।
কিন্তু এই মানব পাচার আইনকে ব্যবহার করে মামলা বাণিজ্যে লিপ্ত একটি চক্র। ফ্যামিলির সাথে কথাবার্তা বইলে যখন টাকা না দিতে পারে তখন আমাদের একটা মরুভূমিতে রেখে আসে, ওইখান থেকে আমাদের পুলিশ নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমরা ব্র্যাক ওএমির মাধ্যমে দেশে আসি। দেশে আসার পরে আমরা আইনের ব্যবস্থা নিয়ে একটা মামলা দিই। অনেক নির্যাতন করিয়া টাকা পয়সা নিয়ে আজকে আমাকে বোনের ফকির বানাই দিছে। আমাদের ডলারগুলো আছে না, একটা গালি দিল যে ডলার দিই, তখন বুঝে গেছি যে হ্যাঁ ভুল পথে চলে আসছি। আমাদের শেষে মামলা করছিলাম পুরো, আমাদের পরবর্তীতে মিথ্যা মামলা, আবার দালাল আমাদের নামে মানব পাচার মামলা দিল। এখন এই যে পলাতক আছি, মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করে এখন কোনো কাজকর্ম দিকে আমরা দিতে পারতেছি না। এই মামলার বাদীরা অনেকেই জানে না কাকে মামলার আসামি করা হচ্ছে। এসব মামলার নিয়ন্ত্রণ এক ইতালি প্রবাসীর হাতে, যিনি সেখানে বসেই কলকাঠি নাড়েন। বিভিন্ন নামে পরিচয়দানকারী সে একই ব্যক্তির কথা আমরা আপনাদের সামনে বিগত পর্বে তুলে ধরেছিলাম। সে কখনো ইকবাল হাসান, কখনো নুরুল হক নামে ইতালি থেকে আমাকে ফোন করে, আপনি আমাকে টাকা দেবেন 8 লক্ষ টাকা, 2 দিন সময় দিবেন। টাকা জোগাড় করে বলেন যে টাকা জোগাড় করে বলেন যে ভাই টাকা জোগাড় করছি, তারপরে কোন জায়গায় চারা দিতে দিব, চারা দিব, চারা বেচা। আপনি বেশি চালাকি করবেন, আরো 3টা মামলার কাগজ আপনি পাইয়া দিবেন। তার ভাই সুমন তার বাসায় থাকে, তার আরেকটা নাম আছে জানি কি হাসান ইকবাল, তার নাম 2টা। হেই হ্যারে দিয়া হ্যার বুঝা রেক্সোরের দিয়ে এই কেসটা করাইছে। মিথ্যা মামলার আবেদন এখন আমার এইভাবে ফাঁসায়, কিভাবে ফাঁসায়, কে কি জন্য আমার হরানি কি জন্য করতে আছে, কি দোষ আমার? এরা তো থেরেটো দিছে সুমন, যে তোর আমি দেখাই দিব। সুমনের টাকা না দেওয়ার কারণেও আমাকে ফোনে বলছে যে মামলায় তোর জীবন শেষ করে দেব। ইকবাল হাসান, নুরুল হক, লুৎফর চেয়ারম্যান আজাদ রহমান একই ব্যক্তি। জাতীয় পরিচয়পত্রে যার নাম সুমন ব্যাপারী। শরীয়তপুর নড়িয়ার বাসিন্দা তিনি। কামরাঙ্গীর চর, ঢাসার থানা, গাইবান্ধা, আশুলিয়া সহ বেশ কয়েকটি থানার মানব পাচার আইনে করা মামলার বাদীদের নিয়ন্ত্রণ করেন এই সুমন ব্যাপারী। বিভিন্ন জায়গায় আমি মামলা করাইছি, শহীদুল্লাহ বেশি বলছে না, ফাইন মারা ঠিক মতো পাইছি। তাই বাদীদের থেকে সত্য জানতে গেলে অনুসন্ধান থেকে বিরত থাকতে হুমকি দিয়েছিল বাদীর এই নিয়ন্ত্রণ। আপনি ওনাকে আর ফোন দেওয়ার দরকার নাই। তার বিরুদ্ধে উঠে এসেছে বিস্তর অভিযোগ। অর্থ পেলে মামলার আসামি করেন না, আর অর্থ না পেলেই মামলা। এমনকি তদবির করে গ্রেফতারও করাতে পারেন তড়িৎ গতিতে। আমারে বলছিল যে সাগরে আরো 20টা মানব পাচার মামলা আসামি হইব, কথা খেয়াল করেন। তো যখন আপনারা আমারে কইছে যে ভাই ওর ব্যাপারে কোনো কথাবার্তা করেন না, ওই ভাই এই সমস্ত কাজই করে, ওই ডিবিআর থেকে ইতালি গেছে, ওই এক সময় দেশে থাকতো, পুলিশের সোর্স আছিল। জমি নিয়ে বিরোধের জেরে মানব পাচারের সাথে সম্পৃক্ত না থেকেও মানব পাচারের মামলার আসামি করা হয়েছে এই বৃদ্ধ ও তার পরিবারকে। মিথ্যা মামলার আবেদন এখন আমার এইভাবে ফাঁসায়, কিভাবে ফাঁসায়, কে কি জন্য আমার হরানি কি জন্য করতে আছে, কি দোষ আমার? দর্শক অবাক হচ্ছেন, ইতালিতে থাকা কে এই ব্যক্তি, কি তার খুঁটির জোর? তিনি চাইলেই মামলা হয়ে যায়, তার এক ফোনে আসামি গ্রেফতার। কোথায় তার শক্তির উৎস দেখাবো, তবে একটি ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ক্রাইম অ্যান্ড ফলো আপে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দর্শক আপনাদের আগেই দেখিয়েছি মানব পাচার সহ দেশে বিভিন্ন থানায় গায়েবী মামলা হয়ে থাকে। মামলা সত্য হলেও সেখানে ইচ্ছে মতো মামলার আসামি করা হয় যাকে তাকে। তবে গ্রেফতার এমন অনেক ভুক্তভোগী পরিবার রয়েছে যারা নিরপরাধ কিন্তু মামলার আসামি হয়ে জেল খেটেছে মাসের পর মাস। চলুন তার বিস্তারিত দেখা যাক। আমার ছেলের কোনো খোঁজ খবর নাই। ওরা কয় এখন কালি মানুষের কাছে কি কয় না কয় উল্টা পাল্টা একটা কথা। আর অন্য মানুষের নামে কেস করতে গেছে, ও একজনের নামে এরা চিনি না জানি না, আমরা এই কেস করিনি। আমাদের ডলারগুলো আছে না, একটা গালি দিল যে ডলার দিই, তখন বুঝে গেছি যে হ্যাঁ ভুল পথে চলে আসছি। আমাদের শেষে মামলা করছিলাম পুরো, আমাদের পরবর্তীতে মিথ্যা মামলা, আবার দালাল আমাদের নামে মানব পাচার মামলা দিল। এখন এই যে পলাতক আছি। মামলা বাণিজ্য কিংবা হয়রানির উদ্দেশ্যে মামলায় আসামি করা হয়েছে এমন অভিযোগ যখন ক্রাইম অ্যান্ড ফলো আপের অনুসন্ধানে উঠে আসে, তখনই সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিশিষ্টজনরা জানান মামলায় আসামি হলেও যাচাই বাছাই প্রয়োজন আছে। মানব পাচারের আড়ালে কিছু স্বার্থান্বেষী এবং প্রতারক চক্র তারা এই দেশে নিরীহ মানুষকে হয়রানি করার জন্য তাদেরকে আসামি করে কিছু মামলা এটা বিজ্ঞ আদালতে রুজু করে, এবং অনেক সময় বিজ্ঞ আদালত থেকে যখন থানাকে তদন্তের জন্য দেওয়া হয় তখন আমরা তদন্ত করে থাকি। এই ব্যাপারে কথা বলেন বর্তমান আইজিপি, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়। এখানে অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে, বিদ্বেষমূলক মামলা হচ্ছে, অন্যের জায়গা, জমি দখল, ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে। অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা আবার আদালতের পক্ষ থেকেও আমরা যেখানে আপনার বস্তুনিষ্ঠতা নাই সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। মিথ্যা মামলা যেন হয়রানি না করা হয়
এই জন্য কিন্তু পুলিশের অনেক আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। মাদারীপুর ঢাসার থানার পুলিশ ও সিআইডি প্রয়োজনীয় তথ্যপাত্র সংগ্রহ করায় ব্যস্ত। তেমন কোনো আসামিকে গ্রেফতার করেনি তারা। কিন্তু গত সপ্তাহের মিরপুর থেকে এই শহীদুলকে ইটালি প্রবাসী সুমন ব্যাপারী ওরফে আজাদ রহমানের তদবিরে গ্রেফতার করে র্যাব ৪, এমন অভিযোগ শহীদুলের পরিবারের। বলতেছে ওনার মানব পাচারকারী একটা মামলা আছে। আমি বললাম যে এটা তো নিয়ে তো অনেক রিপোর্ট হয়েছে, আমি শুনছি, ওর কাছে কাগজও আছে। এখন মনে করেন যে এটা তো সঠিক না, এখন আপনারা নিয়ে যাবেন, এখন কোথায় নিয়ে যাবেন? বলতো আপনি কোথা থেকে আসছেন? বলে আমি র্যাব 4 থেকে আসছি, কারণ আমাদের এলাকা র্যাব 4-এর আন্ডারে। র্যাব 4-এর এরিয়া থেকে শহীদুলকে আটক করে নিয়ে যায় কারা তা অবহিত ছিল না র্যাব 4। যেমন আমরা র্যাব 4, আমরা যদি র্যাব 1-এর এরিয়াতে যাই বা র্যাব 3 এরিয়াতে যাই, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে অবশ্যই ইনফর্ম করি এবং তাদের যদি সাপোর্ট প্রয়োজন হয় তাহলে তারাও সেই সাপোর্টটা আমাদেরকে প্রোভাইড করে। সো এটা আসলে হওয়ার সুযোগ নাই যে আমি অন্য একটা এরিয়াতে গিয়েছি অথচ সেই এরিয়ার সেই ব্যাটালিয়ানটা আসলে জানতে পারে না যে আমরা ওখানে যাইনি। সো আমরা গেলে তারা অবশ্যই জানতে পারে এবং আমরা তাদেরকে জানিয়ে সেখানে যাই। আমাদের ডিজি মহাপরিচালক স্যারের পক্ষ থেকে আমাদেরকে সুস্পষ্ট বার্তা দেওয়া আছে, সেটা হচ্ছে র্যাব 4 বলে কথা না, যে কোনো র্যাবের ব্যাটালিয়ানের নাম ব্যবহার করে, সেটা র্যাব 4 হোক, 3 হোক বা 10 হোক, নাম ব্যবহার করে কেউ যদি এই ধরনের কোনো অপরাধ অথবা যদি বলেন যে সাডেনলি একটা জায়গায় যে তারা ফোর্সফুলি কাউকে তুলে নিয়ে আসতেছে অথবা কারো চাঁদা দাবি করতেছে, তারা যেন সাথে সাথে, যারা ভিকটিম আর কি, তারা যেন সাথে সাথে সংশ্লিষ্ট তার এলাকাতে অবশ্যই একটা র্যাবের কোম্পানি আছে বা একটা ব্যাটালিয়ান আছে, সাথে সাথে যেন সেই র্যাব ব্যাটালিয়ান হোক কোম্পানিতে হোক যেন যোগাযোগ করে এবং যোগাযোগ করলে আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে খুব স্বল্প সময়ের মধ্যে একটা ব্যবস্থা নিব। পরের দিন শহীদুলের স্বজনরা মাদারীপুর সিআইডি থেকে জানতে পারে র্যাব 4 নয়, শহীদুলকে আটক করে র্যাব 3। র্যাব 3 মগবাজার থেকে আসছি, আমি কাগজ কলম আনছি, তো আমার দিয়েছিল একজন এডিশনাল এসপি, ফোন দিয়েছিল, কিন্তু আমার কাগজ কলমে বুঝাই দিছে এসআই দেলোয়ার। আরো জানতে চাই পরিবার পরিজন জানার আগেই র্যাব থেকে আসামি গ্রেফতারের ফুটেজ কিভাবে মানব পাচারের মামলা বাণিজ্যের হোতাদের হাতে পৌঁছালো। এই জায়গাটা হলো গ্রেফ হওয়ার কথা না, আমাদের এই ডকুমেন্ট তো বাইরে যাওয়ারও কথা না। আমার ওইটুকু দায়িত্ব আর গ্রেফতার, আমি টিমের সদস্য হিসেবে সাথে ছিলাম, এটুকুই হচ্ছে আমাদের কাজ আর কি। এর বাইরে আইইউকে বাদীকে আসলে মামলার ঘটনা বিস্তারিত আসলে তার এগুলো বিস্তারিত আমরা জানি না। ভিডিও কি আপনাদের কাছে গেছে? হ্যাঁ, র্যাবের এখানে যদি কেউ তুলে থাকে তাহলে আপনাদের কাছে যাওয়ার কথা না। আটকের পর সারা রাত পরিবার ছিল উদ্বিগ্ন। র্যাব 3 সদস্যরা মিরপুর থেকে আটক করলেও পরিবারের কাউকে জানায়নি। আমি জানি বাসানটেক আমাদের র্যাব 4-এর আন্ডারে। আমি তো সারা রাত্র কোনো পাইনি, খোঁজ পাইনি। তারপরে মনে করুন খুব ছোটাছুটি, প্যারেশান, ঘুম নাই, নিদ্রা নাই। এই লোকটা নিয়ে গেল, ঠিক আছে, কোথায় নিয়ে গেল, কারা নিয়ে গেল, আমি অনিশ্চিতার মধ্যে মনে করেন যে রাত্রে আর ঘুমাইনি সারা রাত্র। পরে মাদারীপুর আদালতে উঠলেও জামিন মেলেনি শহীদুলের। আজকের যে আসামি শহীদুল আলম বিপ্লব, যে এই লোকটাকে সম্পূর্ণ অন্যায়ভাবে এই মামলায় আসামি করা হয়েছে। এই মামলার বাদীকে উনি চেনেন না, বাদীও এই আসামিকে চিনেন না। আমি আজকে ম্যাজিস্ট্রেট করে আসামির জামিনটা শুনানি করেছি, ম্যাজিস্ট্রেট সাহেব জামিন দেননি। আমার এই মাদারীপুর জেলায় ম্যাজিস্ট্রেটরা মানব পাচারে জামিনের বিষয়টি সাধারণত আইনগত কিছু বাধ্যবাধকতার কারণে বিবেচনা করেন না, তো নামঞ্জুর হয়েছে। আমি এই নামঞ্জুর আদেশের দ্বারা উচ্চ আদালত অর্থাৎ মাদারীপুর বিজ্ঞ জেলা ও দায়রা আদালতে আমি সিআরবিএস করব এবং সেখানে আমি আশা করি সেখানে ন্যায় বিচার এই আসামি পাবে, আমি সেখানে ন্যায় বিচার পাব। তবে 2রা জুন জামিন দেয় মাদারীপুর জেলা জজ আদালত। যারা যেতে না পারে, মাফিয়ারা লিবিয়া আটকে রেখে তাদের পরিবার পরিজনের কাছে ইমোর মাধ্যমে তাদের মায়ের পিঠের নির্মম দৃশ্য দেখে তাদের কাছ থেকে মুক্তিপণ হিসাবে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা আদায় করে। এই টাকা আদায় করার পরে যখন না ছাড়ে তখন কেউ কেউ মামলা করতে যায়। মামলা করতে গেলে গ্রামের কিছু দুষ্ট চক্র আছে, এই দুষ্ট চক্ররা করে কি, যারা প্রকৃতি অপরাধী তাদের আসামিদের অনেক ক্ষেত্রে তাদেরকে বাদ রেখে আড়াল করে অনেক নিরীহ মানুষকেও আসামি করা হয়। এই নিরীহ মানুষের আসামিটাতে না হয় সেই জন্যে এইটা তদন্তকারী বিভিন্ন যে কর্তৃপক্ষ রয়েছে, সেই কর্তৃপক্ষকে সরকারের বিভিন্ন যে কর্তৃপক্ষ রয়েছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, বিনয়ের সাথে অনুরোধ, যে অন্তত মিথ্যাভাবে এই মানব পাচারের মামলায় যদি কেউ পড়ে বা কোনো কৌশলে কেউ কাউকে হয়রানি করার অপচেষ্টা হিসাবে দিয়ে দেয়,
তাদেরকে সেভ করার জন্যে যেসব তদন্তকারী কর্তৃপক্ষ বা সংস্থা রয়েছে তারা যেন অত্যন্ত নিরপেক্ষভাবে স্বচ্ছতা এবং সততার সাথে দক্ষতার সাথে পরিচিত সত্য উদ্ঘাটন করে যারা অপরাধী তাদের বিরুদ্ধে যেন বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো হয়, আর যারা নিরপরাধ জড়িয়ে থাকে তারা যেন এই মামলা থেকে মুক্তি পেতে পারে, হয়রানির দায় থেকে অব্যাহতি পেতে পারে। এই ব্যাপারে তদন্তি সংস্থার প্রতি বা কর্তৃপক্ষের প্রতি আমি আবারও একজন আইনজীবী হিসেবে, একজন সাধারণ মানুষ হিসাবে আবারও তাদের কাছে বিনয়ের সাথে আমি অনুরোধ করছি, এবং তারাই পারে এই নিরপরাধ মানুষকে হয়রানির দায় থেকে মুক্ত করার জন্য একটি আইনসঙ্গত ব্যবস্থা তারা নিতে পারে, এবং সেটা নেওয়ার জন্য আমি তাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি। আমি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার। আমার আইনজীবী হিসাবে আইনি সহায়তা দেওয়া, যে কোনো মামলার আসামিকে আইনি সহায়তা দেওয়া এটা আমার দায়িত্ব। একটি লোককে সম্পূর্ণ অন্যায়ভাবে আসামি করা হয়েছে, সে কোনোভাবেই জড়িত নয়, তখন তার মামলাটা আমি আরও বেশিভাবে দেখার চেষ্টা করি যে তিনি যেন ন্যায় বিচারটা যথাযথ এবং তড়িৎ গতিতে পায়, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আবারও অনুরোধ করবে যে তারা যেন তাদের আইনের আওতায় থেকে এই নিরপরাধ মানুষ যাতে আর হয়রানির শিকার না হয়। দর্শক, এতক্ষণ আপনারা যা দেখলেন সেখানে একটি নামই উঠে আসে, সুমন ব্যাপারী, যিনি কখনো ইকবাল হাসান, কখনো নুরুল হক, কখনো বা আজাদ রহমান, কখনো বা লুৎফর রহমান। তার নিয়ন্ত্রিত মানব পাচারের মামলাগুলোর তথ্য অনুসন্ধান করতে গেলে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপকেও মিথ্যা মামলায় ফাঁসানো এবং দেখে নেওয়ার হুমকি দেন। কে এই ব্যক্তি, কোথায় তার খুঁটির জোর, তার মুখে আপনাদের শোনাবো। ইতালি প্রবাসী এই ব্যক্তির বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কিনা তাও দেখাবো, এবং আইন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা কি বলছেন তা দেখাবো। তবে একটি বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও ফিরে এলাম ক্রাইম অ্যান্ড ফলো আপে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, যার বিরুদ্ধে এত অভিযোগ সেই গায়েবী মামলার প্রধান হোতা ইকবাল হাসান ওরফে সুমন ব্যাপারীর মুখেই শোনাবো কিভাবে মামলায় ফাঁসিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার মাধ্যমে কিভাবে আসামি গ্রেফতার করিয়ে থাকেন। দেখাবো এসব প্রতিরোধে বিশিষ্টজনদের মতামত। ইকবাল হাসান, নুরুল ইসলাম, লুৎফর রহমান কিংবা আজাদ একই ব্যক্তি। ভোটার আইডি কার্ডে তার নাম সুমন ব্যাপারী। প্রায় 8 বছর ধরে থাকেন ইতালিতে। দেশে থাকতে তিনি কি করতেন এমন প্রশ্নের উত্তরে স্থানীয় ও পুলিশ প্রশাসন জানায় শাহবাগ থানার সামনে ফুলের দোকানদার ছিলেন সুমন। আর সুমন আমি যতটুকু জানছি যে শাহবাগ উনি থানার পাশে নাকি ফুলের দোকানদারি করতো। তদন্ত করে জানা যাচ্ছিল এটা একসময় শাহবাগে ফুলের দোকানে কাজ করতো, বা পরবর্তীতে সে ইটালিতে গেছে এবং ওখান থেকে বিভিন্নভাবে তদবির করে থাকে। সে ফোন দিয়া খালি আসামি ধরায়, সে ওই এলাকায় মানুষের দিয়ে মামলাগুলা করায় সে আসামি দিতে নিজে পয়সা ইটালি বসে দেশে পয়সা খায়। সে 5ই আগস্টের আগে দেশে ছিল, 5ই আগস্টের পর সে ইটালি চলে গেছে। সে আবার পুলিশের বিভিন্ন সিনিয়র অফিসারদের সাথে সম্পর্ক রেখে বিভিন্ন সিনিয়র অফিসারদের সম্পর্ক মানে কথাবার্তা বলে টলে সে যায়, ওখান থেকে ফোন করে জোরপূর্বক মামলাগুলা কথা বুঝতে পারছেন। সে কিন্তু এই কাজ করে সিনিয়র অফিসারদের কাছে পাত্তা পায় না, পরে র্যাবের এক অফিসারের কাছে গেছে, উনি তো মনে করছে যে কে বাগারে শুনছে যে ঠিক আছে যদি এরকম হয়ে থাকে তাহলে আমি আসামি ধরে দিচ্ছি, সমস্যা নেই। ফোন করছে বলে এই মামলা আসামি এই অবস্থা ঢাকাগুলো আছে, এক ভদ্রলোক ফোন করছিল ইটালি থেকে, এই কাহিনী কথা বুঝতে পারছেন। আমরা আপনাদের বলেছিলাম সুমন ব্যাপারী নামের ওই ব্যক্তি ক্রাইম অ্যান্ড ফলো আপকে নিষেধ করেছিল মামলার বাদীদের সাথে কথা বলতে। আপনি ওনাকে আর ফোন দেওয়ার দরকার নাই। কিন্তু গত কয়েকদিন আগে মামলায় ভুক্তভোগী শহীদুল আলমকে র্যাব 4 গ্রেফতারের পর টিম ক্রাইম অ্যান্ড ফলো আপকে ইতালি থেকে হোয়াটসঅ্যাপে ফোন করে সুমন। যদিও সে নাম্বারের কাগজপত্রে তার নাম নেই। হুমকি প্রদান এবং উচ্চবাচ্যের এক পর্যায়ে সুমন নিজেই স্বীকার করেন প্রবাসে বসে কিভাবে সে এসব করে থাকে। হয়তো শহীদুল্লাহ তো মনে করেন যে আরামসে ঘুমাইতেছে, বোঝে কিছু দিনে দিনে কিছু বোঝে, ঠিক মতো টুপিটা দিছে না, মন মতো টুপি দিচ্ছে, বাঁচাইব না রে। মামলা হবে, রাজশাহীতে হবে। পুলিশের যার চেয়ার আছে তার নাম্বার আমার কাছে আছে, নম্বর আছে। হ্যাঁ, মামলা কোন জায়গায় নেই, যেখানে জানা আছে এখানেই তো মামলা আছে। মামলা ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম না, হয়রানি হইব, টাকা দিয়ে দিব, মামলা শেষ। এটাই একটা বিচার। ফোন করে লইছে, গাড়িও তো পাঠাই দিচ্ছে। দেখো আমি তো বাংলাদেশে বাস করি ভাই, প্রশাসন কাছে ফলায়। তবে নিজে তিনি মানব পাচার করেন না এমন দাবি করে বলেন পাচারকারীদের সাথে কিছু নিরপরাধ মানুষকে মামলায় ফাঁসানো হয় তাদের শিক্ষা দেওয়ার জন্য। আমি একদম ভিকটিম ছিলাম, আমারে মানব পাচার আমার সাথে করছে, আমারে কষ্ট দিছে, আমি শিখছি।
তিনি দম্ভ করে বলেন সব বাহিনীতেই তার কাছের লোক আছে, র্যাবকে দিয়ে গ্রেফতারের ঘটনাটি তিনিই করিয়েছেন। র্যাবের ডিজি তার পূর্ব পরিচিত। শহীদ ভাই আইজিপি থাকতে করছেন? শহীদ ভাই শহীদ ভাই আব্বা ছাড়া কথা বলতে না, আমার আব্বার আপন খালাতো ভাই। বাংলাদেশের প্রশাসনের সবকটা লোকই আমার। কেন কেন আইজি সাহেব ফোন ধরবে না কেন? আপনি যান হাইওয়ে পুলিশের সাহেবের কাছে যান, যে আমার নামটা বলেন। উনি আগে ইয়েতে ছিল, সিআইডিতে ছিলেন। আচ্ছা আচ্ছা, ডিজি যান, আমার নামটা বলেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধানের কাছে যান, ডিজির কাছে যান, আমার নাম বলেন, চিনে কিনা। র্যাবের যে বর্তমান যে প্রধান, সে শরীয়তপুরের এসপি ছিলেন, ওইখানে গেছেন, সাইনবোর্ডে দেখেন নাই? র্যাবের যে বর্তমান ডিজি। আমি তো ফুল শাহবাগে আমার দোকানে বিক্রি করি নাই, শাহবাগে ফুল অফিসার ঢুকাই দিয়েছে, যে অফিসার ফুল দিলাম, যে এসপি তুইছি বাংলাদেশ চালায়, ফুল তো ঢুকাই দিয়েছে জায়গা মতো। একটা ক্রিমিনাল ছাড়া একটা ওসি হইতে পারে না। দেশের সর্বোচ্চ পর্যায়ের নম্বর থেকে সর্বনিম্ন সরকারি যে কটা নম্বর আমার কাছে আছে, প্রয়োজনে আমার কথা হয়। কিছু কিছু হইলেই কয় যে পুলিশ গেলেই কয় যে মানব পাচার মামলা থানায় হয় না। মানব পাচার মামলা থানায় হইব না কেন? এই মামলা যে লেখে সে মেডেল প্রাপ্ত, মামলা লেখায় মেডেল প্রাপ্ত। মানব পাচারের মতো মামলায় নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দিয়ে প্রকৃত অপরাধীরা এতে পার পেয়ে যাবার সুযোগ সৃষ্টি হয় বলে মনে করেন বিশিষ্টজনরা। গুরুত্বপূর্ণ দেশগুলো, বাংলাদেশে কিছু দেশ আছে, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মিডল ইস্টের আরো কিছু দেশ যেগুলো আছে, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, তো সাউথ আফ্রিকা, এইসব দেশগুলোতে আরো যদি একটু বড় করে ধরি, মানে একটু উন্নত দেশগুলোর মধ্যে কিছু দেশ আছে, লাইক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এইসব দেশগুলোতে যদি আমরা একটা পুলিশ লিয়াজ অফিসার টাইপের একজন কর্মকর্তা আমরা নিয়োগ করতে পারি, আমাদের খরচ খুব বেশি হবে যে তা না, কিন্তু ভিকটিমের কাছে এটা অনেক বড় একটা বিষয় হবে। যেহেতু এটা অজামিনযোগ্য এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য মামলা, তো আমরা দেখতে পাচ্ছি যে সেই সুযোগ নিয়ে দেশের মধ্যে একটা চক্র গড়ে উঠেছে, যারা সাধারণ মানুষকে বা নিরপরাধ মানুষকে তারা ভুক্তভোগী বানিয়ে তাদের কাছ থেকে অর্থের লেনদেনের জন্যে, তাদেরকে জেলে পাঠানোর জন্যে, কিংবা পূর্বশত্রুতার জের ধরে, কিংবা গ্রামে কোনো সংকট, সে সমস্ত করে তারা অসংখ্য মামলায় আসামি করছে। আমি এটা ভয়ঙ্কর ধরনের অপরাধ প্রবণতা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যে সেই প্রজ্ঞাপনের মাধ্যমে গ্রেপ্তারের পূর্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি বা অনুমোদনের বিষয়টি এসেছে, এবং সেই ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাকে স্যাটিসফাইড করতে হবে যে অভিযোগ যার বিরুদ্ধে আনা হয়েছে তাকে গ্রেপ্তার করার মতো যথেষ্ট কারণ বিদ্যমান রয়েছে। মামলায় যাচাই বাছাই না করে আসামি গ্রেফতারের ব্যাপারে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেন সাবেক এই আইজিপি। মানব পাচার নিঃসন্দেহে অত্যন্ত একটা জঘন্য অপরাধ এবং এটার একটা সুদূর প্রসারী প্রতিক্রিয়াও আছে। অতএব এটা খুব সিরিয়াসলি তদন্ত করতে হবে এবং তদন্ত যাচাই বাছাই করে, যদি অভিযোগ হওয়া মানেই অ্যারেস্ট করা না, আগে দেখে নিয়ে অ্যারেস্ট করতে হবে আর কি। আর পাচার হচ্ছে কি না এটা কিন্তু অনেক কিছু দেখার পরে বলা যায়। অনেক সময় পাচার হতে যাচ্ছে তখন ধরলে বোঝা যায়, তার আগে কিন্তু বোঝা মুশকিল যে এটা পাচার হতে যাচ্ছে কি না যাচ্ছে, অনেক কিছু নির্ভর করে। এবং যদি ঠিক মতো তদন্ত না করে ধরা হয় তাহলে এগুলো কোর্টে টিকবে না পরে। তিনি মনে করেন যারাই মানব পাচারের সাথে জড়িত অথবা এই মামলার আইনকে অপব্যবহার করছে, তারা দেশে থাকুক কিংবা বিদেশে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বন্দোবস্ত আছে। দুই দেশের মধ্যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স থাকে, একটা বাংলাদেশের সাথে ইটালির থাকতে পারে যদি এটা ইটালির ব্যাপার হয়। আবার ইন্টারপোল চ্যানেল আছে, বাংলাদেশি কোনো অরিজিন এরকম আছে যার, সে যদি ইটালিতে বসেই কাজ করে তার বিরুদ্ধে এই ইন্টারপোল চ্যানেলে এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে দুই দিকেই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায়। বলা যায় যে এই লোক ফৌজদারি অপরাধ করছে, হয়তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি নিশ্চিত ওই ইটালির সরকার এবং ইন্টারপোল চ্যানেল দিয়ে গেলে তারা এটা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবে, কেননা মানব পাচার বা হিউম্যান ট্রাফিকিং এটা পৃথিবীর সর্বত্র এটাকে অত্যন্ত গুরুতর একটা অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। দর্শক, আপনারা দেখলেন মানব পাচারের গায়েবী মামলার আসামি হয়ে বিনা অপরাধে জেল খাটছেন অনেকে, কেউ আবার পালিয়ে বেড়াচ্ছেন মাসের পর মাস।
আসল অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। আমরা চাই মানব পাচার বন্ধ হোক, গ্রেফতার হোক প্রকৃত অপরাধীরা, বন্ধ হোক মানব পাচার সহ যে কোনো মিথ্যা গায়েবী মামলার বাণিজ্য, কোনো নিরপরাধ মানুষ এই ফাঁদে না পড়ুক। এসব বিষয়ে কঠোর নজরদারি করুক সরকার, এমনটি প্রত্যাশা আমাদের। আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অপরাধ, দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ। এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। আমাদের ইমেলও করতে পারেন এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন অসঙ্গতি যেখানে, ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে।